আমরা পড়তে চাই আজকে কাজ শক্তি ক্ষমতা। কাজ শক্তি ক্ষমতা ও দক্ষতা, আমরা দক্ষতা পর্যন্ত ধরতেছি। কারণ আমাদের কাজকে আমরা ডাব্লিউ দিয়ে প্রকাশ করি, শক্তিকে এনার্জি রি, ক্ষমতা পি, আর দক্ষতাকে এফিসিয়েন্সিকে ইটা দ্বারা প্রকাশ করি আমরা। ইটা। দেখো আমরা আহ, তোমরা এটা জানার জন্য আমরা খুব দ্রুত এটা আগায় নেবো, হ্যাঁ। ওই চ্যাপ্টারটার শুরুর অংশটা তোমাদের এসএসসি তে আলোচনা আছে। আমরা অল জানি মিউট করে দেন। ডাব্লিউ ইকুয়াল টু এফ এস। আর সবাইকে একটু মিউট করতে বলতেন, তাহলে ডাব্লিউ ভালো ইকুয়াল শোনা টু যেত। এফ এস। দেখো ডাব্লিউ ইকুয়াল টু এফ এস, কাজ হচ্ছে বল গুণন সরণ। এটা আমরা জানতাম, কিন্তু এখন আমাদেরকে লিখতে হবে শুধু বল গুণন সরণ না, এটা লেখা উচিত কি এফ এস কস থিটা। কেন? তার জন্য আমরা দুইটা চিত্রে যাই। মনে করলাম একটা সমতল আছে, এই সমতলের উপর দিয়ে একটা বস্তু আমরা নিয়েছি, সেই বস্তুটা যাচ্ছে, বল প্রয়োগ করেছি এফ। এফ বল প্রয়োগ করার কারণে সে এ অবস্থান থেকে বি অবস্থানে চলে গেল। এ বি দূরত্ব হচ্ছে এস। বল যেদিকে প্রয়োগ করেছি সরণ কিন্তু সেই দিকে হয়েছে। কাজে এখানে আমরা বলতে পারি বল এবং সরণের গুণফলই হচ্ছে কাজ, যেটা উপরের অংশটাকে নির্ণয় করে। আর নিচের চিত্রে আমরা দেখতেছি বল প্রয়োগ করতেছি আমরা একটু নিচের দিকে। এই বলটার, যদি এটা টেনিস বল হয়, টেনিস বলের নিচের দিকে বল প্রয়োগ করছি, কাজে টেনিস বলটা একটু উপরের দিকে যাবে। তাহলে বল প্রয়োগ করলাম একদিকে, বস্তুর সরণ হলো আর একদিকে, এ এখানে, বি এখানে। তাহলে বলের দিকে সরণ কতটুকু? তার বলের দিকে সরণ এ বি, যেহেতু দূরত্ব হলো এস, আমরা জানি থিটা, যদি থিটা কোণে সে বিক্ষিপ্ত হয় তাহলে আমরা বলতে পারি এ বি কস থিটা অথবা এস কস থিটা। তাহলে নিচের এই অংশটা হচ্ছে এস কস থিটা। আর উপরের অংশটা কতটুকু বলো দেখি? এই অংশটা কত? এস এই অংশটা সাইন কত থিটা। হবে? এস সাইন থিটা। ফাইন। তাহলে আমরা বলতে পারি এই অংশটা হচ্ছে এস সাইন থিটা। এখন আমরা বলবো যে বল এবং বলের দিকে সরণের গুণফলকে কাজ বলা। তাহলে বলের দিকে সরণ কোনটা? এস সাইন থিটা নাকি এস কস থিটা নাকি এস? এস কস থিটা। এস কস থিটা। তাহলে কাজ আমরা বলতে পারি কি এফ গুণন এস সাইন থিটা। বল এবং বলের দিকে সরণের গুণফল, এটাকে বলতে পারে বল গুণন এস কস থিটা, হচ্ছে বলের দিকে সরণ। এস কস থিটা হচ্ছে আমাদের বলের দিকে সরণ। তাহলে এস কস থিটা যদি হয়, এই অংশটাকে বলতে পারি আমরা বলের দিকে সরণ। এইটা বিষয়টা। তাহলে বল এবং বলের দিকে সরণকে, সরণের গুণফলকে কাজ বলা। এখন আহ এই সূত্রটা, এই 2 নম্বর সূত্রটাকে আমরা প্রয়োগ করতে চাই প্রথম কেজে, যেখানে সমতলের মধ্যে ঘটনা ঘটেছে। এখানে বল এবং সরণ এস, এদের মধ্যবর্তী কোণ কত? 0 ডিগ্রি। 0 ডিগ্রি। কারণ বল যেদিকে সরণ সেই দিকে, তার মানে 0 ডিগ্রি, এই জন্য আমরা এখানে 0 ডিগ্রি বসিয়েছি। আবার cos 0 ডিগ্রি মানে কি? 1। কাজে এখানে আমরা এফএসি পেয়েছি। এই জন্য আমরা আহ শুরু থেকে বলতাম কি বল, কাজ সমান বল গুণন সরণ। কাজ সমান বল এবং সরণের গুণফল। কিন্তু এখন এইটা বলা যাবে না, বলতে হবে কি বল এবং বলের দিকের সরণের গুণফলকে কাজ বলে। এটা হলো এক্সাক্ট সংজ্ঞা। বল এবং বলের সরণের গুণফলকে, বল এবং বলের দিকে সরণের গুণফলকে কাজ বলে, অর্থাৎ এফ গুণন এস কস থিটা। আর যদি বলের দিকে সরণ হয় তাহলে কস 0 ডিগ্রি হবে, কস 0 ডিগ্রি 1, তার মানে নিচেরটাই চলে গেছে উপর, যখন থিটা ইকুয়াল 0 ডিগ্রি।
একক, একক কি হবে? বলের একক, কাজের একক কি জানি আমরা? জুল বা নিউটন মিটার। মাত্রা কি হবে? এফ কে আমরা লিখতে পারি, দেখো আমরা এফ কে কি লিখতে পারি, এম এ লিখতে পারি, এস কে এস লিখতে পারি। এম এ, এম হচ্ছে কেজি, এ হচ্ছে মিটার পার সেকেন্ড স্কয়ার। তারপর এম এ এস, এস এর একক হচ্ছে মিটার, তাহলে কেজি মিটার স্কয়ার পার সেকেন্ড স্কয়ার, এভাবে আমরা মাত্রা লিখি। তাহলে আমরা একক পেলাম, মাত্রা পেলাম, এটা হচ্ছে কাজেরটা শেষ হয়ে গেল। এবার শক্তি সংক্রান্ত আমরা পড়ব। শক্তি আমরা এনার্জি বলতেছি, এটা অনেক রকমের এনার্জি আছে, সোলার এনার্জি আছে, ইলেকট্রিক্যাল এনার্জি আছে। তো আমরা এখানে কোন এনার্জি ব্যবহার করি? আমরা এখানে দেখতেছি মেকানিক্যাল এনার্জিটাকে আমরা ব্যবহার করতেছি, মেকানিক্যাল এনার্জি অর্থাৎ যান্ত্রিক শক্তি। যান্ত্রিক শক্তি কত রকম হয়? যান্ত্রিক শক্তিকে আমরা দুই রকমের বলি, একটা হচ্ছে গতি শক্তি, আর একটা হচ্ছে স্থিতি শক্তি। গতি শক্তি আর একটা হচ্ছে স্থিতি শক্তি। স্থিতি শক্তি আমরা বলতেছি পটেনশিয়াল এনার্জি, আর গতি শক্তিকে বলতেছি কাইনেটিক এনার্জি। তাই এটাকে পি লেখা যায়, কে লেখা যায়। অনেক ক্ষেত্রে এটাকে পি না লিখে ইপি লেখা যায়, এনার্জি থেকে ই, আর পি পটেনশিয়াল সাফিক্স দিয়েও করা যায়। তো সবচেয়ে বেশি ব্যবহার হয় কোনটা? ইপি এবং ই কে কনভেনশনটা বেশি ব্যবহার। আর ইপি সমান জানি আমরা এমজিএস, আর ই কে সমান জানি হাফ এমজিএস স্কয়ার। এইটুকু আমাদের জানা। এই যদি আমরা এককে যেতে চাই তাহলে কি হবে? যেমন ধরো ইপি এর একক হচ্ছে এমজিএস, এম এর একক হলো কেজি, এম এর একক কেজি, জি এর একক হলো মিটার পার সেকেন্ড স্কয়ার, আর এইচ এস একক মিটার। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি কি কেজি মিটার স্কয়ার পার সেকেন্ড স্কয়ার। অনুরূপভাবে ই কে এর একক যদি নিতে চাই কেজি, এম এর একক হলো কেজি, এম এর একক কেজি, আর ভি এর একক হলো মিটার পার সেকেন্ড স্কয়ার, স্কয়ার হলো মিটার স্কয়ার পার সেকেন্ড স্কয়ার। সেখান থেকে আমরা পাচ্ছি কি কেজি মিটার স্কয়ার পার সেকেন্ড স্কয়ার। দেখো এখানেও কেজি মিটার স্কয়ার পার সেকেন্ড স্কয়ার, এখানেও কেজি মিটার স্কয়ার পার সেকেন্ড স্কয়ার। তাহলে ইপি এবং ইকে এর মাত্রা কিন্তু একই, এম এল স্কয়ার টি ইনভার্স টু। এখন আমরা যদি কাজের ওখানে যাই, কাজের ওখানে দেখো কিন্তু সেম একক এবং মাত্রা। কাজের মাত্রা যা এখানেও দেখো তাই, একক যা এরও একক তাই। তাহলে কাজ এবং শক্তির একক এবং মাত্রা একই রকম। কাজ এবং শক্তির মাত্রাও একক, একই রকম। এটা কখনো কিন্তু আসতেই পারে ক্ষয়। এবার একটা অঙ্ক দেখি আমরা। একজন সাইকেল চালক 3 মিটার পার সেকেন্ড বেগে চলছিল, পেছন থেকে অপর একজন ধাক্কা দেওয়ায় বেগ 5 মিটার পার সেকেন্ড। ধাক্কায় কৃত কাজের পরিমাণ পরিমাপ করো। সাইকেল সহ ব্যক্তির ভর 100 কেজি। হয়তো ধরলাম ব্যক্তির ভর হচ্ছে 70 কেজি, আর সাইকেলের ভর হলো 30 কেজি। এই কিভাবে করা যেতে পারে? দুইটা বেগ দেয়া আছে, একটা আদি বেগ, একটা হচ্ছে শেষ বেগ, আর বের করতে বলছে কাজের মান। দুইটা বেগ থেকে কি কাজের মান পরিমাপ করা যাবে? দেখো কাজ এবং শক্তির কথা কি বলছি আমরা, কাজ এবং শক্তি কিন্তু একই রকম। কাজ এবং শক্তি যেহেতু একই রকম, আমরা এখানে বলবো কি যে শক্তির পরিবর্তন হয়েছে কিন্তু। 3 মিটার পার সেকেন্ড বেগে যখন চলছিল তার কি শক্তি ছিল? গতিশক্তি। এই গতিশক্তিটাকে একটা একটা গতিশক্তি পেলাম, আবার 5 মিটার পার সেকেন্ড যখন হয় তখন গতিশক্তি কত সেটা পাওয়া যাবে।
পরের গতিশক্তি আগের গতিশক্তির তুলনায় একটু বেশি। এই বেশিটা কেন? স্যার বেগ বেশি হওয়ার ধাক্কা কারণে। দেওয়ার কারণে। ব্যক্তি ব্যক্তি ধাক্কা দিল ধাক্কা তাই। দেওয়ার কারণে। তাহলে ধাক্কা দেওয়ার ধাক্কা কারণে দেওয়ার এখানে কারণে। শক্তির পরিবর্তন হবে। ধাক্কা দেওয়ার কারণে এখানে শক্তির পরিবর্তন হবে। শক্তি এবং কাজের মাত্রা এবং একক যেহেতু একই রকম, কাজে এই শক্তির পরিবর্তনকেই আমরা কৃতকাজ বলতে পারি। এটা কোন উপপাদ্য? কাজ শক্তি উপপাদ্য। এটা হচ্ছে কাজ শক্তি উপপাদ্য। অর্থাৎ কোন বস্তুর যদি শক্তি পরিবর্তন করা হয় তাহলে কৃতকাজের হিসাব হবে শক্তির পরিবর্তনের সমান। কাজটাই শক্তিতে রূপান্তর হয়েছে। তাহলে এখানে আমরা দেখতেছি আদি গতিশক্তি কম ছিল, পরের গতিশক্তি বেশি। তাহলে এখানে শক্তির পরিবর্তনটা আমরা পেলাম, সেই শক্তি পরিবর্তনই হলো কৃতকাজ। তাহলে আমরা গতিশক্তির পরিবর্তন বের করি, এটা লিখে বের করি। তাহলে দ্বিতীয় গতিশক্তি বিয়োগ আদি গতিশক্তি ইকুয়াল, এটা আমরা পেলাম কত জুল পেলাম? 800 জুল পেলাম। এটাই হলো আমাদের কাজের। তাহলে সূত্র হলো কি আমাদের? কৃত কাজ গতিশক্তির পরিবর্তনের সমান। এটা কিন্তু বিভব শক্তির ক্ষেত্রেও প্রযোজ্য। যদি দোতলা থেকে 5 তলায় আমরা 10 কেজির পানি তুলি, তাহলে কৃত কাজ হবে বিভব শক্তি পরিবর্তনের সমান। এবার এখানে রকেটের গতি আলোচনা করছি, ওটা না, ওটা পর। এবার আমরা আসি ক্ষমতা। কাজ শক্তি নিয়ে আমরা কথা বললাম, একটা অঙ্ক দেখলাম, এবার আমরা ক্ষমতা নিয়ে। ক্ষমতা হচ্ছে কি? পাওয়ার। আমরা কি পাওয়ার দেখতে পাচ্ছি আশপাশে? কোন জি পাওয়ার? স্যার। কি সেটা? কার পাওয়ার বেশি বাংলাদেশে? স্যার ছাত্রদের। ছাত্রদের পাওয়ার বেশি নাকি প্রাইম মিনিস্টারের পাওয়ার বেশি? স্যার ওটা ক্ষণিকের পাওয়ার স্যার। হ্যাঁ, এটা হচ্ছে বোঝার ভুল, তাই না? জি স্যার। সামষ্টিক সামষ্টিক পাওয়ারকে ডিনাই করা ঠিক। তো যাই হোক, পাওয়ার হচ্ছে কার বেশি? ক্ষমতা বলে আমরা কি বলি? আমরা ছাত্রদের। ক্ষমতা দিয়ে রাখছি, সাধারণ জনগণ ভোটাধিকার প্রয়োগ করে ক্ষমতা দিয়ে রাখছে কার কাছে? প্রাইম মিনিস্টার প্রধানমন্ত্রী স্যার। প্রাইম মিনিস্টারের কাছে। তার হচ্ছে পাওয়ার বেশি, ক্ষমতা বেশি। জি এবং সেই ক্ষমতা এখন আমরা যে আন্দোলন, সেই আন্দোলন থেকে আমরা তাকে হয়তো একটা মেসেজ দিতে চাই যে হ্যাঁ, আমরা এই জিনিসটা চাই। এখন উনি হয়তো বা পাওয়ার ব্যবহার করে সেটা করতে পারেন বলেই তো ওনার কাছে আবেদন নিবেদন। কিন্তু তিনি সেটা হয়তো করতে চাচ্ছেন বা করতে গিয়ে হয়তো দেরিও করতেছে, তার কাছে ঠিকঠাক মেসেজ হয়তো যাচ্ছে না। তো যাই হোক, আমরা এখন বুঝতেছি যে হ্যাঁ, ছাত্রদেরও পাওয়ার আছে, সামষ্টিক পাওয়ার কিন্তু ডিনাই করার মতো না। তো আমরা এখানে পাওয়ার বলতেছি, পাওয়ার এখানে আমাদের ফিজিক্সে পাওয়ারটা কি রকম? ফিজিক্সে আমরা পাওয়ারটা দেখতেছি টাইমের সাথে রিলেটেড। টাইম টাইম বলতেছি আমরা যে এক একক সময়ে কতটুকু কাজ করতে পারে। একজন ধরো একজন ধরো 1 সেকেন্ডে, মনে করি আমরা 5 জন মিলে ছাদে উঠতেছে। একজন 30 সেকেন্ডে উঠলো, একজনের লাগলো 40 সেকেন্ড, আর একজনের লাগলো 50 সেকেন্ড। তাহলে কার পাওয়ার বেশি? 30 সেকেন্ডের স্যার জন্য। যেটা 30 সেকেন্ডে উঠছে। হ্যাঁ, সময় কম যার লাগছে তার ক্ষেত্রে হচ্ছে আমরা বলবো পাওয়ারটা বেশি। কারণ 10 কেজির পানি নিয়ে সে উঠছে, এই 10 কেজির পানি নিয়ে একজন 30 সেকেন্ড, একজন 40 সেকেন্ড, একজন 50 সেকেন্ড। কারণ পাওয়ার তারই বেশি হবে যে অল্প সময়ে অধিক কাজ করবে।
তো আমাদের ক্ষেত্রে এখানে আমরা ফিজিক্সের ক্ষেত্রে এটাই বলতেছি, অল্প সময়ে অধিক কাজ করা, স্বল্পতম সময়ে কাজ করা। তাহলে সময়ের এখানে হিসাবটা আসতেছে। আর উপরে আমরা পড়লাম আহ, কাজ এবং শক্তি, সেখানে কিন্তু সময়ের কোনো বিষয় ছিল না। তাহলে সময় চলে আসলো কোথায়? পাওয়ারের ক্ষেত্রে। তাহলে পাওয়ারের ক্ষেত্রে আমরা বলতেছি W/T মানে হলো পাওয়ার, কিন্তু এটাকে আমরা W/T এর পরিবর্তে আরো কিছু লিখতে পারি, Del/E/K/T। একটু আগে পানি উপরে তোলার কথা বললাম, তাহলে সেটা কি Del/EP না? Del/EP/T, 10 কেজির পানি তারা ছাদে তুলতেছে এত উচ্চতায়, MgH দিয়ে আমরা করতে পারবো। 2 MgH এর 2 তলা থেকে যদি স্টার্টিং শুরু করে, তাহলে 2 তলারটা আগে বের করতে হবে, তারপর 5 তলারটা বের করতে হবে, দুইটা বিয়োগ করার পরে বিয়োগ ফলটাই হলো কৃত কাজ /T। এইভাবে আমরা করি। তাহলে এই পাওয়ার পাওয়ার বলতে বোঝাচ্ছি আমরা একক সময়ে কৃত কাজ বা একক সময়ে শক্তির পরিবর্তন, এইভাবে আমরা করি। তাহলে এর একক কি হয়ে যাবে? একক হবে আহ কাজের এককে একটা সময় দিয়ে ভাগ করতে হবে, অথবা শক্তির একক থেকে একটা সময় ভাগ করতে হবে। আহ, এই আর কি বিষয়। কাজ এবং শক্তির একক যেহেতু একই, তাহলে জুল পার সেকেন্ড লিখতে পারতেছি। আর এখানে জুল পার সেকেন্ডকে আমরা বিশেষভাবে বলি কি ওয়াট, ডাব্লিউ দিয়ে প্রকাশ করি। কিলোওয়াটও আমরা জানি, 1000 ওয়াটে 1 কিলোওয়াট। 10⁶ ওয়াটে আমরা বলতেছি 1 মেগাওয়াট। আবার 746 ওয়াটে কি বলি আমরা? হর্স পাওয়ার। হর্স পাওয়ার। তাহলে এইভাবে আমরা ওয়াট থেকে আবার কিলোওয়াটে গেলাম, মেগাওয়াটে গেলাম, গিগাওয়াটে যেতে পারি। আবার এখানে হর্স পাওয়ারটাও খুব বেশি প্রয়োগ হয়। তাহলে দেখো পাওয়ারের একক আমরা হর্স পাওয়ার পেলাম, মেগা, কিলো, ওয়াট এগুলো পাচ্ছি আমরা। আবার জুল পার সেকেন্ড বেসিক এককেও আমরা বলতে পারি। মাত্রাতে যদি যাই আমরা, আগে যে মাত্রাটা ছিল তার সাথে শুধুমাত্র একটা টি বেড়ে গেছে। দেখো আগের মাত্রাটাতে যদি আমরা দেখতে চাই, আগের মাত্রাটাতে ছিল কি ml²T−2, ml²। দেখো এখানে ছিল ml²T−2। তো আমরা নিচে যাই, গিয়ে দেখি কি অবস্থা। তাহলে T−2 ছিল, এখানে হওয়া লাগবে T−3। T−3। এবার দেখো আমরা যে কথাটা উপরে লিখেছি আমি, সেটা আবার এখানে লেখা ছিল যদিও, W সমান Del/EP/K। তাহলে এইটাকে আমরা এইভাবে লিখতে পারি। লেখা যাবে না এভাবে? H2 - H1, mgH2, অর্থাৎ 5 তলার কথা বলতে পারি আমরা। 5 তলার হাইট, H1 দোতলার হাইট। 5 তলার হাইট থেকে দোতলার হাইট বিয়োগ করলাম, তাই এটাকে বলতে পারি আমরা Del/H। Del/H লেখা যায়। তাহলে এই যে mg/Del/H/T এটাও লেখা যায়। Del/EP পরিবর্তে আমরা এইভাবেও লিখতে পারি। অনেক ক্ষেত্রে যদি ভূমির সাপেক্ষে আমরা কল্পনা করি যে ভূমি থেকে তুলেছি, দোতলা থেকে না, তাহলে ভূমিতে বিভব শক্তির মান কত? জিরো। 0। 0। কাজে একটা H 0 হয়ে যায়, কাজে mgH লিখলেই চলে। এই জন্য কখনো কখনো আমরা সরাসরি শুধু mgH লিখে /T দিয়েও পি এর মান বের করি। তাহলে এটা কার সাপেক্ষে? ভূমির সাপেক্ষে। স্যার 5 তলা থেকে 3 তলা বিয়োগটা বুঝলাম না, কি বিয়োগ করবো স্যার? আমরা বলছি যে দোতলা থেকে যদি আমরা 5 তলায় পানি তুলি, তাহলে দোতলায় বিভব শক্তি আছে। দোতলার হাইট হলো H1, আর 5 তলা যদি তুলি, 5 তলার হাইট হলো H2। তাহলে বিভব শক্তি পরিবর্তন কত? এইটা। এটিকে আমরা বলতেছি mg/Del/H। তাহলে আমরা এটাকে লিখতে পারি mg/Del/H। আবার এখানে আমি বলতেছি যদি H1টা ভূমি হয়, ভূমি থেকে যদি তোলার কথা বলি, তাহলে H1 যদি ভূমি হয় তাহলে H1 0। H1 যদি 0 হয় তাহলে এটা থাকে। আর H1 যেহেতু ভ্যানিশ হচ্ছে, 2টার দরকার কি?
শুধু এমজিএইচ লেখা যায়। এই কারণে কখনো কখনো আমরা পি এর মান এমজিএইচ বাই টি লিখি। তখন বুঝতে হবে অবশ্যই ভূমি থেকে হ্যাঁ বিয়োগ সাইন্সের করতে নাম্বার হবে। দিছে না যেমন পানির পাম্প, এখানে আছে তার ফোনে আছে অনেক। যেমন আমরা জানি পানির পাম্প, পানির পাম্পের ক্ষেত্রে কি হয়, পানির পাম্পের ক্ষেত্রে পানির পাম্পের ক্ষেত্রে আমরা জানি যে পানিটা তোলা হয় জিরো লেভেল থেকে। তো জিরো লেভেল থেকে যেহেতু তোলা হয় সেক্ষেত্রে আমরা এটা বলি একটা এইচ বাদ যাবে, তাহলে শুধুমাত্র এমজিএইচ বাই টি লাগবে। এবার আমরা নিচে দেখি একটা অঙ্ক দেওয়া আছে, অঙ্কটা কি হতে পারে। একটি বৈদ্যুতিক মোটর অর্থাৎ পানির পাম্প 1 মিনিট 40 সেকেন্ডে 10 মিটার উচ্চতায় 1000 কেজি পানি উত্তোলন করতে পারে। মোটরটির ক্ষমতা কত? ক্ষমতা মানে পাওয়ার, পি কত? টি এর মান 10 ধরে করতে বলা আছে। স্যার 1000 স্যার। আচ্ছা, কি করব আমরা বলো দেখি। স্যার এমজিএস ভাগ টি দিয়ে তো অ্যান্সার। পি ইকুয়াল কি লিখতে পারি? এম এমজিএস ভাগ টি। এমজিএইচ 2 মাইনাস এমজিএইচ 1 বাই টি। আচ্ছা, বলতেছে কি এটা মোটর পানি তুলতেছে, পানি তুলতেছে কোথা থেকে চলে আসলে? ভূমি থেকে। কাজে এই অংশটা কি হবে? বাদ যাবে, এটা জিরো হয়ে যাবে। তাহলে শুধুমাত্র mgh2/t। তাহলে এইচ এর মান দেওয়া আছে কিনা? ভূমি থেকে 10 মিটার উচ্চতা, তাহলে এইচ এর মান হলো mgh। তাহলে এম এর মান আমরা কত পাচ্ছি? 1000 কেজি পানি, তাহলে 1000 গুণন 10 গুণন এইচ এর মান হচ্ছে, এইচ এর মানও 10 ডিভাইডেড বাই টি। টি এর মান কত দেওয়া আছে? 1 মিনিট 10 সেকেন্ড মানে কত? স্যার 100 একশো সেকেন্ড। সেকেন্ড 1 মিনিট 40 সেকেন্ড মানে হলো 100 সেকেন্ড। এই 100 দিয়ে 100 কেটে ফেললাম, থাকলো 1000। হ্যাঁ 1000 ওয়াট, তাকে বলতে পারি আমরা 1 কিলোওয়াট। যদি এটা হর্স পাওয়ারে নিতে চাই তাহলে কি লিখতে হবে? 746 দিয়ে ভাগ করে উত্তরটা আসবে। স্যার হর্স পাওয়ার জিনিসটা কি স্যার, যদি একটু বিস্তারিত বলতেন। হর্স পাওয়ারের ক্ষেত্রে আমরা এককে যখন গেলাম তখন দেখলাম যে 1000 ওয়াটকে আমরা কি বলি? 1 কিলোওয়াট। এরকম 746 ওয়াটকে ওরা বলতেছে 1 হর্স পাওয়ার। এটা মানে আমাদের ওই সময়ে ঘোড়া দিয়েই কোনো একটা পরিবহনের ব্যবস্থা করা হতো, ঘোড়া গাড়ি। তাহলে ঘোড়া এর অ্যাভারেজ একটা শক্তি ওরা ধরে নিল, মানে অ্যাভারেজ ওরা প্রতি সেকেন্ডে কাজ করতে পারে এমন একটা ধরে নিল, সেটা হলো 746 ওয়াট, 46 জুল। প্রতি সেকেন্ডে ওরা 746 জুল কাজ করতে পারে, এটা একটা অ্যাভারেজ ধরে নিল। সেইখান থেকেই এটা আসছে, ওই জন্য এটা বলতেছি আমরা হর্স পাওয়ার। তাহলে প্রতি সেকেন্ডে একটা ঘোড়া 746 ওয়াটের মতো কাজ করতে পারে। যদিও আমরা এটা ব্যবহার করতেছি কোথায়? পানির পাম্পের ক্ষেত্রে অথবা অন্য কোনো যন্ত্রের ক্ষেত্রে। স্যার এটাই কি প্রথম অঙ্ক নাকি এর আগে আরো করাইলেন? এই কয়েক মিনিট আগে তো করেছি, আর একটা অঙ্ক ছিল 570 একটা অঙ্ক ছিল। ও আচ্ছা, এটা পিডিএফটা দিয়ে দেবো, তোমরা পাবা, অসুবিধা নেই। এগুলো তোমাদের এসএসসি পড়াশোনা, তোমাদের জন্য খুব একটা কঠিন হবে না। দেখো কিলোওয়াট, মেগাওয়াট, হর্স পাওয়ার কখন কিভাবে লেখা যায়। যদি আমরা কোনো কিছু নাই লিখি তাহলে এমজিএস বাই টি লিখলে এটা ওয়াটে আসে। যদি এমজিএস বাই আমরা 1000 লিখি তাহলে কি আসবে? 1000 দিয়ে যদি ভাগ করি তাহলে কিলোওয়াট লিখতে হবে। কিলোওয়াট। হ্যাঁ, যদি 10 লক্ষ দিয়ে ভাগ করি তাহলে হবে মেগাওয়াট।
যদি 746 যদি নিচে লিখি তাহলে কি আসবে? হর্স পাওয়ার। তাহলে দেখো একক নির্ধারণের জন্যই আমরা এই জায়গায় কিছু একটা গুণ করতেছি। যদি ফাঁকা রাখি তাহলে ওয়াট, যদি 1000 থাকে তাহলে হবে কিলোওয়াট, 746 হর্স পাওয়ার 10⁶ হলে মেগাওয়াট, এরকম করছি। তাহলে আমাদের ইকুয়েশন হয়ে গেল এরকম, পি ইকুয়াল mgh বাই টি ইন্টু একটা বক্স। তাহলে ইকুয়েশনটা কি লিখতে পারি আমরা? ফাইনালি আমাদের ইকুয়েশন হলো আমাদের এই ইকুয়েশনটা আমরা এইভাবে লিখি তাহলে, পি ইকুয়াল mgh বাই টি ইন্টু একটা বক্স। এই বক্সে আমাদের কি বসবে বলতো? এরপর এখানে একক হতে স্যার পারে, এক হাজার সাতশো ছিচল্লিশ বলা আর যায় দশ না, যে লক্ষ কোনো কিছু বসতে পারে। এটা ওয়াট হইতে পারে, কিলোওয়াট হইতে পারে, মেগাওয়াট হইতে পারে, হর্স পাওয়ারও হইতে পারে। যা খুশি তাই আমরা লিখতে পারি এককটা। এইখানে যা বসবে তার উপর নির্ভর করবে। এখানে আমরা এটাকে বলতেছি আমরা একক নির্ধারণী বক্স। নির্ধারণী বক্স, এটা হলো একক নির্ধারণী বক্স। এখানে যা বসবে সেই অনুযায়ী আমাদের যে কোনো একটা একক চুজ করে নিতে। এখানে যদি এক বসে তাহলে কি হবে? ওয়াট, 1000 বসলে, কিলোওয়াট, 746 হলে হর্স পাওয়ার। হর্স পাওয়ার। এই তো তাই না? তাহলে এখন আমরা একটা ইকুয়েশন পেলাম। এই ইকুয়েশনটাই আমরা মনে রাখবো, এম পি ইকুয়াল mgh বাই টি ইন্টু একটা বক্স, একক নির্ধারণী বক্স। এবার দেখো সুন্দর একটা ফরম্যাটে নিয়ে আসতেছি আমরা, পি ইকুয়াল ডাব্লিউ বাই টি। ডাব্লিউ কে আবার লেখা যায় কি এফ এস কস থিটা, আগে শিখেছিলাম আমরা, বল এবং বলের দিকের সরণ, এফ এস কস থিটা। চাইলে আমরা এটাকে লিখতে পারি এফ এস, যদি বলের দিকেই সরণ হয়ে থাকে তাহলে এফ এস বাই টি। এফ এস বাই টি লেখা যায়, টিটাকে আমরা সরাই শুধুমাত্র এস এর কাছে নিয়ে গেলাম, টিটাকে সরাই কোথায় নিয়ে গেলাম? এস এর কাছে নিয়ে গেলাম। আর এস বাই টি মানে কি জানি? বেগ, বেগ বেগ। জানি, আমরা সেই চার্টের সময় করেছিলাম, এস বাই টি মানে বেগ। তাহলে এখানে এফ ভি লিখতে পারি। তাহলে দেখো পি সমান কিন্তু এফ ভি। এটা কি মানে সাধারণ ফর্ম? এটা খুব পরিচিত। এই ইকুয়েশনটা কিন্তু অতটা না স্যার। পরিচিত না, এটা জি মডিফাই স্যার। করার পরে এই জায়গায় আসছে। তাহলে পি ইকুয়াল এফ ভি, এটাও আমাদেরকে একটু বুঝতে হবে যে হ্যাঁ এফ ভি হয় কিনা। হ্যাঁ হয়। ওই এফ এস কস থিটা ছিল, থিটা যদি 0 ডিগ্রি হয় তখন এফ এস বাই টি হয়, এস বাই টি মানে ভি, কাজে এফ এফ ভি লেখা যায়। অথবা চাইলে এফ ভি কস থিটাও লেখা যায়, যদি থিটা আমরা রেখে দিতে চাই। এই হচ্ছে ফ্যাক্ট। তাহলে পি সমান এফ ভি, এটাও করা যেতে পারে। এবার দেখি আমরা নিচের অঙ্কটা কি বলতেছে। অঙ্কটা বলতেছে কোন বস্তুর উপর 10 নিউটন বল প্রয়োগ করায় বেগ এত প্রাপ্ত হলে ক্ষমতা কত? 100, কত হবে? দেখো বল 100, আছে, বেগ আছে, এখান থেকে পি পাওয়া যায়। যদি এই লাইনটা না করতাম, এই একটু আগের হ্যাশ লাইনটা যদি না করতাম, তাহলে দেখো এফ পি সমান এফ ভি। এখান থেকে আমরা সরাসরি এটা করতে পারি, দুইটা গুণ করলেই হয়ে যাচ্ছে। স্যার এই প্রশ্নটা যদি স্যার এফবি বাদে আমরা কি করতে পাবো স্যার? না, পারা যাচ্ছে না, তাই না? পারা যাবে, মানে বেগের পরিবর্তন হবে, সেখান থেকে ত্বরণ এটা সেটা এগুলা নিয়ে এসে আমাদেরকে কাজ করতে হবে, ডাব্লিউ মানটা বের করতে হবে। তো ওই ধাপটা কি অনেক প্যারাময় স্যার? হ্যাঁ, অনেক কঠিন হয়ে যাবে, তো এইটা আমাদের জন্য সহজ হয়ে যাবে। তাহলে আমরা আপাতত শিখলাম কি কি? দেখলাম আমরা কাজ শক্তি শিখলাম, কাজ এবং শক্তি। কাজের ক্ষেত্রে আমরা বললাম কি
কাজের ক্ষেত্রে আমরা বললাম ডাব্লিউ ইকুয়াল টু এফ এস, এরকম কিছু একটা। কাজের ক্ষেত্রে আমরা পড়ছি কি, এই ইকুয়েশনটা বললাম আমরা যে ডাব্লিউ ইকুয়াল টু এফ এস কস থিটা আমাদের মেন সূত্র। তারপরে সে এর একক নিলাম আমরা। একক নিয়ে আমরা বললাম কি যে এককের ক্ষেত্রে আমরা বললাম এর একক এবং কাজ শক্তি একক একই, কাজ এবং শক্তির একক একই। তো আমরা এটা বোঝার জন্য আবার কি করছিলাম, ডাব্লিউ ইকুয়াল টু এফ এস, এটা হলো একটা সমতল নিয়ে কথা বলছিলাম, যে যেখানে বল যেদিকে হবে সরণ যদি সেই দিকে হয়, একই দিকে হয়, তাহলে সরাসরি লেখা যায় এফ এস। আর যদি বল যেদিকে প্রয়োগ করি সরণ যদি একটু কোণে চলে যায়, থিটা কোণে চলে যায়, তাহলে সেক্ষেত্রে হচ্ছে এফ এস কস থিটা। তাহলে এটাই হলো আমাদের মূল ইকুয়েশন, এফ এস কস থিটা। থিটা মানে কখনো জিরো হতে পারে, তখন এফ এস। আর এখানে এস কস থিটাটাকে আমরা বলতেছি কি বলের দিকে সরণ। এস কস থিটাটাকে আমরা বলি বলের দিকে সরণ। এরপর আমরা আহ আর একটা বিষয় পড়েছি, শক্তি। শক্তি এখানে সব শক্তি নিয়ে কথা বলি নাই আমরা। আমরা বলেছি শুধুমাত্র কি শক্তি, এটা যান্ত্রিক শক্তি নিয়ে কথা বলছি, শুধুমাত্র মেকানিক্যাল এনার্জি নিয়ে কথা বলছি। মেকানিক্যাল এনার্জি দুই রকমের হয়, একটা হচ্ছে পোটেনশিয়াল এনার্জি, একটা হচ্ছে কাইনেটিক এনার্জি। তো এটার ফরমেশনটা কোনটা পপুলার, ইপিইকে টা পপুলার। এরপর আমরা এককে গেলাম, মাত্রায় গেলাম, এর একক মাত্রা যা হবে এর একক মাত্রা তাই হবে। এবং শেষমেশ আমরা এটা বললাম কাজ এবং শক্তি এক্সচেঞ্জেবল। সেটা কিভাবে? কাজই হলো, কাজ পরিমাপ করতে যদি চাই আমরা, সেটা কিভাবে পরিমাপ করা যায়? শক্তির পরিবর্তনই হলো কৃত কাজ। কোনো আহ কোনো বস্তুর উপর বল প্রয়োগ করে যদি শক্তির পরিবর্তন ঘটায়, তাহলে শক্তির পরিবর্তন হিসাব করলে আমরা কাজের মানটা পাবো। সেটা গতিশক্তির পরিবর্তন হইতে পারে, যে একটা সাইকেল বাইসাইকেল কোনো এক বন্ধু চলতে যাচ্ছিল, হঠাৎ করে তুমি সামনে দাঁড়ায় হ্যান্ডেল ধরে তাকে ব্রেক করায় থামাই দিলাম, সে ব্রেক করলো না, তাকে থামাই দিলাম, তোমার দ্বারা কৃত কাজ কত? তাহলে আগের গতি পরের গতি শক্তির ডিফারেন্স দিয়ে তুমি তোমার কাজটা পেয়ে যাবে। অথবা একজন বন্ধু সাইকেল চালায় যাচ্ছিল, পেছন থেকে তুমি আরো ধাক্কা দেবে, তাহলে তার গতি বেড়ে গেল, তার মানে গতিশক্তি বেড়ে গেছে। এই গতিশক্তির পরিবর্তনটাই হলো তোমার ধাক্কা দ্বারা কিন্তু কাজ। এটাই আমরা এখানে বলছি যে এটাকে কাজ শক্তির উপপাদ্য বলা হয়, যে কাজ সমান কি হবে, শক্তির পরিবর্তন। সেটা বৃহৎ শক্তির পরিবর্তন হতে পারে, গতিশক্তির পরিবর্তন হতে পারে। এরপর আমরা আহ দেখেছি, এখানে একটা অঙ্ক করেছিলাম আমরা। সে অঙ্কটা ছিল এরকম, শক্তির পরিবর্তন দ্বারা দুটো কাজ। 3 মিটার পার সেকেন্ড বেগে কোনো একটা সাইকেল চলতেছিল, তাকে ধাক্কা দেওয়ার পর 5 মিটার পার সেকেন্ড বেগে চলবে। তাহলে শক্তির পরিবর্তন আমরা পরিমাপ করলাম, করে বললাম যে কত জুল ছিল, 800 জুল ছিল। তাহলে এই 800 জুল হচ্ছে কৃত কাজ। এরপর আমরা পাওয়ার করেছি, পাওয়ারটা আমরা বলছি টাইম ডিপেন্ডেবল, অর্থাৎ একক সময়ে কে কত কাজ করে সেটাই হলো পাওয়ার। অল্প সময় যদি বেশি কাজ করি, অল্প সময় যদি ইফেক্টিভ সিদ্ধান্ত নিতে পারি, তবেই না আমার পাওয়ার বেশি। কাজেই জনগণ হয়তো ক্ষমতায়ন করেছে বলে পাওয়ার বেশি, কিন্তু আমি টাইম মতো সিদ্ধান্ত নিতে পারি না, তাহলে কিন্তু আমার ওই পাওয়ার পাওয়ার না, ইফেক্টিভ পাওয়ার না। তো এই জন্য আমরা বলতেছি পাওয়ারের ক্ষেত্রে টাইমটা হলো, ফিজিক্সে বলতেছি যে আমরা টাইমটা হলো ভ্যালুয়েবল। তাহলে এই একক সময় অর্থাৎ প্রতি অল্প সময় যদি বেশি কাজ করি, তাহলে তার পাওয়ারটা বেশি। যেটা আমরা বললাম, ছাদে হয়তো 5 কেজি পানি কেউ বা 10 কেজি পানি তুলতেছে, কেউ দোতলা থেকে 5 তলা তুলতে 30 সেকেন্ড সময় নিচ্ছে, কেউ নিচ্ছে 40 সেকেন্ড, কেউ নিচ্ছে 50 সেকেন্ড। তাহলে কার ক্ষেত্রে পাওয়ার বেশি, যে কম সময়ে তুলতে পারবে স্যার তার। 30 সেকেন্ডের ক্ষেত্রে? হ্যাঁ, 30 সেকেন্ড। ঠিক এইভাবে আমরা বললাম। আর এর একক হচ্ছে যেহেতু জুলের একক যা হবে তার, জুল ডাব্লিউ যেহেতু জুলের একক, ডাব্লিউ একক হলে জুল, কাজে জুল পার সেকেন্ড দিয়ে বলতে পারি, এটা বেসিক। তাহলে সেখান সেখান থেকে আমরা বলতে পারি এটাকে আবার বড় একক কি বলতেছি আমরা, ওয়াট। তাকে আবার কিলোওয়াটে নেওয়া যায়, মেগাওয়াটে নেওয়া যায়, হর্স পাওয়ারে। কত ওয়াটে 1 কিলোওয়াট, এখানে লেখা আছে যে হ্যাঁ 1000
10⁶ ওয়াটে 1 কিলো মেগাওয়াট, 43 ওয়াটে 1 হর্স পাওয়ার। এমসিকিউতে আসে। একক আমরা দেখবো, একক আমাদের কাজ শক্তির যে একক আছে তার সাথে একটা শুধুমাত্র এস বেশি, ইনভার্স একটা বেশি করলেই হয়ে যাচ্ছে। এরপর আমরা আহ, আহ, দেখলাম যে পি ইজিক্যাল টু ডাব্লিউ/টি আমরা যদি উপরে লিখে ফেলছিলাম, পি ইজিক্যাল টু ডাব্লিউ/টি, ডাব্লিউর পরিবর্তে আমরা কি লিখতে পারি, ডাব্লিউর পরিবর্তে লিখতে পারি কে, এবং ইপি লিখতে পারি, ডেল ইপি। কাজে পি সমান পুরোটাই আমাদের একটা সূত্র, ডাব্লিউ/টি হইতে পারে, তারপর হতে পারে ডেল ই কে/টি, ডেল ইপি/টি। এটা আমরা প্রয়োগ করছি এখানে এসে। বলছে ডেল ইপি যদি টি হয়, তাহলে ডেল ইপি মানে হলো কার পরিবর্তন, বিভব শক্তির পরিবর্তন। তাই ফাইনাল বিভব শক্তি বিয়োগ ইনিশিয়াল বিভব শক্তি, তাহলে এটা হলো ফাইনাল এবং এটা হলো ইনিশিয়াল। তাহলে আমরা এমজি যদি কমন নিই তাহলে ডেল এইচ লেখা যায়, এই জন্য আমরা এখানে লিখতে পারি এমজি ডেল এইচ/টি। এটা আমরা লিখতে পারি। আর এখানে আমরা বলতেছিলাম যদি এইচ 1টা যদি ভূমি হয়ে যায় তাহলে এটা জিরো, জিরো বাদ দিলে শুধু একটা এইচ থাকে, তাহলে এমজিএস/টিও লেখা যায়। এই কারণে এরা কিন্তু এমজিএস/টি লিখেছে। তখন আসলে পাশে লেখা উচিত কি, কার সাপেক্ষে, ভূমির সাপেক্ষে। ভূমি থেকে যদি আমি 5 তলায় করি, তাহলে উচ্চতা কয়টা দরকার, একটাই দরকার, 5 তলার উচ্চতা দরকার। তাহলে এমজিএস/টি দিয়ে এখানে পাওয়া যায়। অনুরূপভাবে যদি আমরা শূন্য বেগে গতিশীল কোন একটা সাইকেল কে ধাক্কা দিয়ে গতিশীল করি, শেষ বেগ হয় 5, তাহলে আমরা সেখানে গতিশক্তির পরিবর্তন পাবো, শেষ গতিশক্তি যেটা সেটাই। তখন আমরা বলবো গতিশক্তির পরিবর্তন শেষ গতিশক্তি, অর্থাৎ ½ mv² দিলেই হবে। তো এখানে যেমন আমরা mgh2 - mgh1 লিখলাম, এখানে আমাদেরকে লিখতে হতো কি, গতিশক্তি যদি হতো তাহলে লিখতাম, গতিশক্তি হলে আমরা লিখতাম কি, ½ m v2² ½ m v1²। তো v1 যদি আমাদের ভূমি হতো তাহলে কি লিখতাম, এটা জিরো বাদ দিত, মানে জিরো যদি হইতো, জিরো মানে কি স্থির বেগ, বেগ শূন্য। তাহলে শূন্য বেগ সাপেক্ষে যদি হয় তাহলে এইটা বাদ যাইতো, শুধুমাত্র থাকতো ½ mv²/t। তাহলে কি শুধু ই/কে/টি লেখা যায়। তাহলে যেমন আমরা ডেল ই/কে/টি লিখতেছি, ঠিক অনুরূপ ভাবে আমরা বলতে পারি পি সমান ডেল ইপি/টি, এরকম শুধু ইপি/টিও লেখা যায়। অর্থাৎ আমরা এখন নতুন করে একটা বিষয় লিখতে পারি, এখানে আমরা একটু লিখতে পারি যে আমরা ফিক্স লিখতে, তাই তো। যেমন এটাকে আমরা শুধু ইকে, শুধু ইপি লিখতে পারি। আচ্ছা একটু কারেকশন করি, এখান থেকে আমি লিখতে পারি কে/টি লিখতে পারি, কোন ক্ষেত্রে, জিরো বেগ সাপেক্ষে, জিরো বেগ বা স্থির সাপেক্ষে। শূন্য বেগ বা স্থির সাপেক্ষে, এইটা আমরা বলতে পারি। আর আরেকটা হতে পারে শুধু ইপি/টি, এটা হচ্ছে ভূমি সাপেক্ষে।
মানে ভূমি থেকে পাঁচতলায় তুললাম অথবা পাঁচতলা থেকে ভূমিতে নামায় নিয়ে আসলাম। একটা সাইকেল জিরো বেগে ছিল অর্থাৎ স্থির ছিল, তাকে ধাক্কা দিয়ে গতিশীল করলাম, অথবা গতিশীল একটা সাইকেলের সামনে দাঁড়িয়ে হ্যান্ডেল ধরে হাত ব্রেক করলাম, স্থির করলাম। এগুলোর ক্ষেত্রে আমরা শুধুমাত্র একটা ইকে নিলে বা একটা ইপি নিলেই হয়ে যাচ্ছে। ইকে বা ইপি বা ইটি, এটিকে আমরা বলতেছি ক্রিয়া মান। ঠিক এইভাবে আমরা এটা লিখতে পারি। তা আমাদের অনেকক্ষণ হয়ে গেল, আমরা আর করতে যাচ্ছি না, মোটামুটি আমাদের শেষ এটা। এরপর আমরা পি এর ক্ষেত্রে একক একক একটা অঙ্ক করলাম আমরা। সেই অঙ্কটা বলতেছিলাম, বৈদ্যুতিক মোটরটা 1 মিনিট 40 সেকেন্ড মানে 100 সেকেন্ড 10 মিটার উচ্চতায় 100 কেজি পানি উত্তোলন করে, তাহলে এমজিএস হচ্ছে 1000 গুণন 10 গুণন 10 ডিভাইডেড বাই 100। তাহলে এখান থেকে আমরা 1000 পেয়েছি। তাহলে 1000 ওয়াট, 1 কিলোওয়াট লিখতে পারি, আর 746 দিয়ে ভাগ দিয়ে হর্স পাওয়ার পাওয়া। আর এখানে আমরা একক গুলাকে কিভাবে সন্নিবেশিত করতে পারি, একটা বক্স দিয়ে দিলাম আমরা, এবং শেষমেশ বললাম কি পি ইকুয়াল এমজিএস বাই টি ইন্টু একটা বক্স। এই বক্সে যা লেখা থাকবে সেই অনুযায়ী আমি একক পাবো, পাশে একক। আর এখানে একটা ট্রিক্স আমরা শিখেছি, সেটা হচ্ছে যে পি ইকুয়াল ডাব্লিউ বাই টি, এফ এস কস থিটা বাই টি বাই এফ এস বাই টি। সেখান থেকে আমরা আহ সেখান থেকে আমরা বললাম কি যে এস বাই টি মানে হলো ভি, তাহলে এফ ভি লেখা যায়। আর নিচের অঙ্কটা এই সূত্র দিয়ে আমরা প্রয়োগ করতে পারি। বল দেয়া আছে, বেগ দেয়া আছে, সেখান থেকে আমরা ক্ষমতা পাবো। সোনামণি, হাতি, সূত্রগুপ্ত, রাজন ঘোষ কাহিরে, এতে তো না আমাদের আজকে আমাদের ব্যাচ। আজকে আমরা এই পর্যন্ত রাখি।